landed on product management. I initially wanted, it's crazy, এখানে এত কম্পিটিটিভ, সেই মেন্টাল ভিশনটা যে আমার ইউজার এখন কি করতেছে, ভবিষ্যতে কি করবে, এবং আমার প্রোডাক্ট যে ওই গ্যাপটা পূরণ করবে, এত টাকা নিশ্চয়ই চাপা মারতেছে বা নিশ্চয়ই মিথ্যা কথা বলতেছে, ভুয়া কথা। আমি যে স্যালারি নাম্বার গুলো বলবো এগুলা মানে কি পুরো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কয়েকশো মানুষের স্যালারি আমি জানি দেখে ওখান থেকে নেওয়া। দেখেন, আমি বলতেছি না স্যালারিটা বাড়ান, আমার গ্রিন কার্ডটা স্পন্সর করে দেন। সেরকম অনেকগুলো নেগোসিয়েশন টেকনিকের জন্য একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে স্টার্টআপে কাপায় বিগ টেকে পারে না, বিকজ ভিপিএস ভিপির অ্যালাইনমেন্ট আনতে পারে না। কিন্তু So I've seen this many times. Snapchat was one of our clients and we helped them expand into the Asian market. So এই কলেজ কনসাল্টিং গ্রুপে Hey guys, কি অবস্থা? আজকে আমরা একটা স্পেশাল গেস্টকে ওয়েলকাম করছি, সিয়াম শহীদ নূর, যাকে আপনারা প্রবাবলি চিনেন অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর। প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার আছে ওর, উড়াধুরা ফেমাস। বাট আজকে আমরা কথা বলবো রিগার্ডিং হিজ প্রফেশনাল লাইফ। ও একজন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করছে অ্যাট IBM গাইজ। অ্যান্ড আজকে আমরা কথা বলবো অ্যাবাউট স্যালারি রেঞ্জেস, ক্যারিয়ার অ্যাডভাইস, কিভাবে আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকতে হয়, বিভিন্ন রিসোর্স। থ্রু আউট দিস এপিসোড উই টকড অ্যাবাউট সো মেনি রিসোর্সেস অ্যান্ড আই জেনুইনলি এনজয়েড দিস এপিসোড। সিয়াম ইজ আ ফ্রেন্ড অফ মাইন। আমরা এর আগেও একটা পডকাস্ট এপিসোড করেছিলাম, যেটা আমি লিংক করে দিচ্ছি বিলো। This is our second episode together and আশা করছি it will be very useful for everyone. যদি আমরা শুরু করতে পারতাম with an introduction of yourself, that would be amazing. হ্যাঁ, শিওর। সো আমি সিয়াম শহীদ নূর। আমি বাংলাদেশ থেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করে হার্ভার্ড যে জয়েন করি ইউএসএ তে আন্ডারগ্রেডের জন্য। ওখানে স্টাডিড অ্যাপ্লাইড ম্যাথ and had a minor computer science এ। এরপরে আমি আইবিএম এ ফুল টাইম জয়েন করি, যেখানে এখন আমি বর্তমানে একটা প্রোডাক্ট ম্যানেজার, এবং আই হ্যাভ বিন প্রোডাক্ট ম্যানেজার আইবিএম এ ফর ওভার a few months now, 1 বছর বেশি হয়ে গেছে। আর হচ্ছে এখন আই এম থিঙ্কিং অফ জয়নিং একটা সিরিজ এ স্টার্টআপ ফর ভ্যারিয়াস রিজনস, যেটা আমরা পরে মানে ডিসকাস করতে পারবো। আর হচ্ছে বেশিরভাগ মানুষ বাংলাদেশে আমাকে যেভাবে চিনি ওটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর। সো আমি ইউজুয়ালি ভিডিও বানাই অন স্টাডিং, অন প্রোডাক্টিভিটি, অন লার্নিং এটসেট্রা। কিন্তু কখনো আমার যে একটা ফুল টাইম চাকরি আছে, আমার যে একটা ফুল টাইম ক্যারিয়ার আছে, আমি যে টেকে একটা ক্যারিয়ার বিল্ড করতেছি, ওগুলো নিয়ে কথা বলা হয় না। সবাই ভাবে আমি সারাদিন পড়াশোনাই করি, পড়াশোনা নিয়ে অপরচুনিটি নেই টু টক অ্যাবাউট ইট। Yeah, no. Look, Siam, you are one of one of the you are one of the YouTubers that I follow personally. Every single day, you have more than 2 lakh subscriber. You've built a massive following, bro, and it's just amazing to see your growth. I remember 19 সালে আমরা একটা প্রথম পডকাস্ট করেছিলাম। By the way, this is not the first podcast that we are doing together. আমরা first episode করেছিলাম 19 সালে, and it's been a crazy 3 years now. And ওই সময় তুইও অনেক কিছু করছিস, I've been doing stuff, and it's just been amazing to follow your journey, especially because you've gone from absolutely nothing to 2 lakh subscribers. Kudos to you. It's just been a amazing journey to follow. And yeah, you're right. We all know you as a content creator, but I also know that you're now a product manager. You're into product management on all of these things, and nothing less than IBM, right? It's pretty insane. It's big tech, right? So আজকে আমরা অনেক কিছু শিখবো from you, and অনেক কিছু জানতে পারবো. So it's going to be a really good episode, I'm hoping. Okay, so I wanted to ask, I wanted to start introduction, but একটু atypical একটা question, একটু হাটকে একটা question দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি in preparation for this interview, I was listening to every single podcast you've done. I've tried to listen to every single thing, and one of the podcasts ওখানে তুই কথা বলছিলি about career capital. এই টার্মটা তুই যদি একটু আমাদের জন্য এক্সপ্লেইন করতে পারিস, and কি প্রসঙ্গে কথাটা উঠেছিল সেটা যদি বলতে পারিস, অ্যামেজিং হবে। হ্যাঁ, শিওর। সো কি প্রসঙ্গে কথাটা উঠছিল, আই থিঙ্ক প্রসঙ্গটা ছিল হচ্ছে একটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করতেছে এরকম একটা ছেলে বা মেয়ে কিসের উপর ফোকাস করা উচিত বা কিরকম জিনিস মাথায় রাখতে হবে ইন অর্ডার টু বিল্ড একটা লং টার্ম ক্যারিয়ার। সো ক্যারিয়ার ক্যাপিটাল টার্মটা কয়েন করে দিস টু রাইটার্স এবং রিসার্চার্স। তারা একটা ব্লগ চায়, নাম হচ্ছে 80,000 আওয়ার্স, এবং ইফ ইউ জাস্ট সার্চ 80,000 আওয়ার্স অন গুগল, তাদের ব্লগ চলে আসবে। আইডিয়াটা হচ্ছে তুমি যদি 40 বছর কাজ করো, 40 বছরে প্রায় হচ্ছে 50টা সপ্তাহ বছরে, এবং হচ্ছে প্রত্যেক সপ্তাহে 40 ঘন্টা। সো 40 into 50 into 40, I think if you do the math, it's 80,000 hours.
সো হ্যাঁ, মানে 40 ঘন্টার সপ্তাহ, 50টা সপ্তাহ, 40 বছর। এবং দ্য আইডিয়া ইজ যে কিভাবে ইউ ক্যান সেট আপ ইউর ক্যারিয়ার সাচ দ্যাট একটা মানুষ হিসেবে এই পৃথিবীতে তোমার ইম্প্যাক্ট তুমি ম্যাক্সিমাইজ করতে পারবা এই 80,000 ঘন্টায়। So they do a lot of research, they talk to a lot of people, and then they try to come up with frameworks যে একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে কি করা উচিত তাদের ক্যারিয়ারে ইম্প্যাক্ট ম্যাক্সিমাইজ করার জন্য। সো ক্যারিয়ার ক্যাপিটাল ওখান থেকে, তাদের এরকম একটা ব্লগ থেকে আসে। ইফ ইউ আর কিউরিয়াস, 80,000hours.org এ গিয়ে ইফ ইউ লুক এট দ্য কি আইডিয়াস, আমি এটা লিংক করে দিব ডেসক্রিপশনে। I'm check looking out at the it key right now. ideas. Yeah. So ক্যারিয়ার ক্যাপিটাল হচ্ছে বেসিক্যালি এমন সব জিনিস যেটা ক্যারিয়ারের শুরুর দিকে বা ক্যারিয়ার চলাকালীন ইউ ক্যান অ্যাচিভ, যেটা লং টার্মে তোমাকে ইম্প্যাক্ট বেশি করতে সাহায্য করবে। কিরকম জিনিস হতে পারে ক্যারিয়ার ক্যাপিটালে? একটা হচ্ছে ক্রেডেনশিয়ালস, ইউর ডিগ্রিজ, রাইট? বেশি ভালো ডিগ্রি থাকলে ইউ ক্যান গেট বেটার জবস অর ইন মোর ইনফ্লুয়েন্সিয়াল পজিশনস। একটা হচ্ছে স্কিলস, ট্রান্সফারেবল স্কিলস। একটা হচ্ছে কানেকশনস, কাকে চেনো, because eventually in high impact roles it's all about omuk bhai omuk apur help niye, you take a project that can have high impact. So credentials, skills, তারপর হচ্ছে কানেকশনস, ক্যাপিটাল, যে তোমার কত ক্যাপিটাল আছে ফাইন্যান্সিয়াল, বা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ক্যাপিটাল। সেরকম অনেক কিছু আছে যেগুলো লং টার্মে ক্যান অ্যালাউ ইউ টু হ্যাভ আ লট অফ ইম্প্যাক্ট। অনেক সময় আমরা অনেকের দরকার হয়, কিন্তু অনেকের দরকার হয় না ছোটখাটো পকেট চেঞ্জের আন্ডারগ্রেড করার সময়। সো তখন তারা হয়তোবা তাদের বেশিরভাগ স্টুডেন্ট লাইফ টিউশন করাতে করাতে কাটিয়ে দিবে, বা এরকম কোনো কাজ যেটা নট নেসেসারিলি ক্যারিয়ার ক্যাপিটালের সাথে রিলেটেড, রাইট? মানে কয়েক হাজার টাকা, আনলেস ইউ নিড ইট, অনেকের দরকার হয়, অনেকের কয়েক হাজার টাকা দরকার হয় না। সো ওই টাইমে তারা স্কিলস বিল্ড না করে বা ওই টাইমে কানেকশন বিল্ড না করে, দে ফোকাস দেয়ার টাইম এমন কিছুতে যেটা লং টার্মে ক্যারিয়ার ক্যাপিটাল বিল্ড করতে সাহায্য করে। সো এটা ক্যান বি, ইট ইজ সামথিং টু কিপ ইন মাইন্ড, যে একটা ব্যালেন্স রাখা, যে হ্যাঁ হয়তো বা টিউশন পড়ালাম, ক্রিমজনে তো অনেকের যাইতে ভালোই লাগে এভরি নাও এন্ড দেন, হ্যাঁ ওটার জন্য তো টাকা লাগবে, বাট এট দ্য সেম টাইম টু চেক যে আমি যে স্কিলস বিল্ড করতেছি, বাট আই এম নেটওয়ার্কিং উইথ পিপল ইন মাই ইন্ডাস্ট্রি যেখানে আমি যেতে চাই। সো দ্যাটস দ্য আইডিয়া অফ ক্যারিয়ার ক্যাপিটাল। Got it. And that's a beautiful way to kind of think about your career and কিভাবে আসলে grow করা উচিত নিজেকে. It's pretty interesting. So speaking of that, I think that's a good segue into how you chose to progress your career, because you obviously তুমি কাজ করছো in you studied applied math at Harvard, and then there were, I'm pretty sure অনেকগুলো different path যেটা you could have taken, but you chose this path of product management. And I'm just thinking, how did you kind of come to that idea, and what were some of the thought process that you went through as you made that decision? আচ্ছা, great point. হার্ভার্ডে আন্ডারগ্রেড করার সময়, লাইক এনি আদার মানে কি বিগ ইউনিভার্সিটি, এটা বাংলাদেশেও যারা ভালো ইউনিভার্সিটি পড়ছে ওরাও রিলেট করতে পারবে, এন্ড देयर ইজ দিস প্রেসার যে আমার ইমিডিয়েট যে ক্যারিয়ার আমি যাব ওটা প্রেস্টিজিয়াস হতে হবে, ওটা স্যালারি অনেক হাই হতে হবে, এন্ড দ্যাটস ওয়াই বাংলাদেশে ইউ সি সবাই ইউনিলিভারে যাচ্ছে বা বিআইটি তে যাচ্ছে। সো হার্ভার্ডে এরকম কয়েকটা ফিল্ড ছিল, একটা হচ্ছে কনসাল্টিং, একটা হচ্ছে ব্যাংকিং, আরেকটা হচ্ছে টেক। এই তিনটা ফিল্ড হচ্ছে মোস্ট কমন এক্সিটস right out of undergrad. So banking, you have Goldman Sachs, JP Morgan and Co. Consulting, you have McKinsey, Bain, BCG. Our tech, Google, Facebook, Amazon, whatnot. So এই তিনটা ফিল্ডের মধ্যে মানুষজন ঘুরে ফিরে যায় আর কয়েকজন পিএইচডি শুরু করে। So those are the usual exits. ওটা 80% স্টুডেন্ট এসবই করে। সো আমার ব্যাংকিং একেবারেই ভালো লাগতো না। I just felt কালচারটা খুবই মানে কি কাটথ্রোট, মানুষজন সপ্তাহে 100 ঘন্টা কাজ করতেছে, মানে ভেরি কম্পিটিটিভ। আমার ব্যাংকিং কখনোই ভালো লাগে না। আই ওয়াজ চুজিং বিটুইন কনসাল্টিং আর টেক। সো ইউ হ্যাভ একেবারে স্ট্র্যাটেজি কনসাল্টিং, McKinsey, Bain, BCG, আর টেকের বিগ টেক কোম্পানি। when I was choosing between it, আমি জানতাম আমার অ্যাপ্লাইড ম্যাথ ডিগ্রি gives me an edge কোন একটা টেকনিক্যাল ক্যারিয়ারে গেলে, but at the same time I was always interested in business. 10 minute স্কুলে I worked for a bit, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে মোটামুটি রিলেটেড, হার্ভার্ডে অনেক টপ বিজনেস ক্লাবস এর মেম্বার ছিলাম। সো আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন বিজনেস। সো আমি চাচ্ছিলাম যে যদি আমি কনসাল্টিং এ যাই, I felt যে I will lose my edge, যে আমার যে টেকনিক্যাল যে কম্পিটেন্সি আছে ওটা I will lose it. So I wanted to go into একটা টেক রোল
যেটা more business oriented. So IBM এর chief analytics office was a very good option. ওখানে I did my internship and I had the full-time offer, and the idea was ওরা they make AI products to solve internal business problems. So এখানে they bring data scientists and management consultants together এবং বলে যে তোমরা দুইজন মিলে ম্যানেজমেন্ট কনসালটেন্ট একটা বিজনেস প্রবলেম আইডেন্টিফাই করবে, ডেটা সায়েন্টিস্ট হচ্ছে একটা অ্যাসেট বানাবে, তারা দুইজন মিলে ওয়ার্কিং উইথ ডেভেলপারস এন্ড হোয়াট নট একটা বিজনেস প্রবলেম একটা এরকম একটা ডেটা সায়েন্স অ্যাসেট দিয়ে সলভ করবে। সো দ্যাট ফেল যে আমার ইন্টারেস্ট এবং আমার স্কিল সেটের ইন্টারসেকশন আছে, সো দ্যাট বিকেম মাই টপ চয়েস। সামথিং টু কিপ ইন মাইন্ড হচ্ছে আন্ডারগ্রেডে কিন্তু মানে কতই বা স্কিল সেট হয়, তাই না? মানে স্কিল সেট ইজ সামথিং দ্যাট ইউ ডেভেলপ ওভার দ্য ইয়ার্স। সো আমার স্কিল সেট মানে হচ্ছে এখানে এই ফিল্ডে একটা ডিগ্রি আছে, আমি অঙ্ক করতে পারি, আমি কোডিং করতে পারি। So that was my skill set and I chose that career path. I never chose product management per se. Okay. অফিসটায় জয়েন করার পর we realized যে the industry is changing rapidly. তার মানে হচ্ছে আগে ম্যানেজমেন্ট কনসালটেন্ট এনগেজমেন্ট গুলো হতো, ধরো একটা এসভিপি আর সিএফও এসে বললো যে এই আমার অমুক বিজনেস কয়েকটা বিজনেস ইউনিটে প্রফিট হচ্ছে না, ক্যান ইউ লুক ইনটু ইট। সেইভাবেই রিকোয়েস্ট গুলো আসে বিগ থেকে, একটা এসভিপি বা একটা সিএফও একটা প্রবলেমের কথা বলবে এন্ড দেন আমাদের অ্যানালিটিক্স টিমরা লাগাই দিবে যে এই দেখো তো কোন বিজনেস ইউনিটে প্রফিট বেশি কোনটায় কম, আমাদের কিভাবে অপটিমাইজ করা উচিত। পরে ওইটাকে সাজায় গুজায় ম্যানেজমেন্ট কনসালটেন্ট একটা স্ট্র্যাটেজি প্রেজেন্টেশন বানায় সিএফও কে দিবে, কাজ শেষ। মোটামুটি 3 মাস থেকে 6 মাসের একটা এনগেজমেন্ট, এবং ওইটাই করতো। কিন্তু হঠাৎ করে দে রিয়েলাইজ ইন্ডাস্ট্রিটা এমন ভাবে চেঞ্জ করছে যেরকম শর্ট টার্ম ইন্টারভেনশনে অতটা লাভ হয় না। দে অন টপ অফ দ্যাট দে নিড লঙ্গার টার্ম ইন্টারভেনশনস। যে একটা প্রোডাক্ট একবার অপটিমাইজ করবে, এই স্ট্র্যাটেজির থেকে যদি if we can build একটা product which teaches us আমাদের কোন পোর্টফোলিও প্রতি কোয়ার্টার অপটিমাইজ করতে হবে, it's a longer solution. And then আমাদের অফিস ডিসাইড করবো not only do we need to tackle short term interventions, we also need to tackle long term interventions. So যারা short term intervention গুলো ট্যাকেল করবে, they will be doing more management consulting work. যারা লঙ্গার গুলোকে ট্যাকেল করবে তারা হচ্ছে ম্যানেজমেন্ট কনসালটেন্ট থেকে মোর ফোকাস করতে হবে প্রোডাক্ট ম্যানেজমেন্টে। সো যখন আই জয়েন দি অফিস, আমার হাতে যে প্রজেক্ট গুলা পড়ছে এর মধ্যে একটা প্রজেক্ট লং টার্ম প্রজেক্ট কে আমাকে স্টাফ করা হয় বেসড অন আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এন্ড স্কিল সেট, এবং দে রিয়েলাইজ যে মানে এইখানের যে ম্যানেজমেন্ট কনসালটেন্ট হবে এই রোলে, দে উইল হ্যাভ টু টেক দ্য রোল অফ আ প্রোডাক্ট ম্যানেজার। সো দ্যাটস হাউ আই ল্যান্ডেড অন প্রোডাক্ট ম্যানেজমেন্ট। I initially wanted to be a management consultant ish in tech, কিন্তু যেহেতু the solution is a long term work, I had to manage a product, and then I became a product manager. That's very interesting, bro. And এখানে দুইটা তিনটা জায়গায়, so অনেকগুলা জায়গায় আমরা এই কনভারসেশনটাকে নিয়ে যেতে পারি। I could ask you a bunch of things, but আমি একটু কোন জায়গায় যাওয়ার আগে I want to ask you about your job search. কয়টা জায়গায় did you actually apply? Did you only choose IBM or did you apply to, let's say, other companies? And what was that funnel of application versus, getting in? It's crazy. এখানে এত কম্পিটিটিভ। একেবারে সিনিয়র ইয়ারে, মানে আমি যখন জাস্ট গ্রাজুয়েট করব, আমার ফাইনাল ইয়ার I didn't apply anywhere, কারণ আমার থার্ড ইয়ারের ইন্টার্নশিপের রিটার্ন অফার ছিল। So the internship converted into a full-time offer. আমি IBM এর ইন্টার্নশিপ পাই আমার সেকেন্ড ইয়ার শেষে, এবং সেকেন্ড ইয়ার যখন আমি অ্যাপ্লাই করি, আই রিমেম্বার আমার এক্সেলে প্রায় 100টার মতো অ্যাপ্লিকেশনের লিস্ট ছিল। ওখান থেকে মেবি আই গট ইন্টারভিউস বাই হার্ড ব্যাক 10টায়, 100টার মধ্যে 10টা বা 9টা, এবং আই এম নট অ্যান মানে কি এক্সেপশন। আমার আশেপাশের সব ফ্রেন্ড সবারই একই অবস্থা, 100টার মতো অ্যাপ্লাই করে 10টা 8টায় দে হিয়ার ব্যাক, ইভেন্চুয়ালি ফাইনাল রাউন্ডে যেতে পারে 3-4টায়, অফার পায় 1-2টা। Right, so that is just to emphasize, you are not from you're not from any college and you're not anyone, right? You have an exceptional background, you're from Harvard, you have all the right labels or tags associated with you. So if that conversion is still that difficult, that really does speak to the highly competitive nature of the US job market, especially in this particular, let's say, tech adjacent role, right? Very competitive. Okay, and what are some of these
roles that you were considering, are these all management consulting or let's say product management roles, or something let's say in VC or other things? হ্যাঁ, সো ফিউ ভিসি তে ধরো সফটওয়্যার বা হচ্ছে এরকম সাইডে ফোকাস করে এরকম কয়েকটা রোলে আই অ্যাপ্লাইড। Right. I applied to business strategy roles in a few tech companies. তারপর হচ্ছে I applied to a lot of management consulting positions, but those were it. Strategy in tech, regular management consulting, আর হচ্ছে software investment or SaaS investment VC roles. Okay, got it. So it sounds like those you're sorry for cutting you off. It sounds like those you're pretty set on, tech adjacent role ঢুকবো and probably product focused role কাজ করবো, and you want to retain your technical skills. My next question is more tactical. So how did you prepare for your product management interview? আচ্ছা, so আমার যে ফার্স্ট IBM এর পজিশনটা পাওয়া, it was a management consulting like recruiting pipeline. So I prepared for management consulting, এবং management consulting এর জন্য you have to know how to answer two categories of question. একটা হচ্ছে behavioral questions, leadership experience দেখাও, কখন তুমি টিমের সাথে কাজ করছো, how do you tackle a failure, how do you tackle disagreements in your team. হ্যাঁ, you have the regular behavioral question, why us, why you. আর হচ্ছে case interview questions. Case interview questions হচ্ছে basically this category of questions where তোমাকে বলা হবে to solve একটা business problem in 25 থেকে 30 মিনিটের সময়। বাংলাদেশের বিজনেস কম্পিটিশন গুলো যেরকম করা হয়, বলবে যে আমাদের কোম্পানি হচ্ছে ওরকম এয়ারলাইন্স কোম্পানি, লাস্ট হঠাৎ করে আমাদের সিএফও দেখতেছে যে লাস্ট 2 মাসে আমাদের প্রফিট 25% থেকে 15% চলে গেছে, সলভ ইট। এটা একদম পুরো ব্র্যান্ডউইথ টাইপের, or ব্র্যান্ডউইথ না, যে এইচএসবিসি কেস কম্পিটিশন টাইপের। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং উই হ্যাভ টু সলভ ইট একটা মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে, এন্ড ইউ স্টার্ট উইথ লাইক আস্কিং কোশ্চেনস, এবং মানে কতদিন ধরে প্রফিট কমতেছে, এটা কি এক জিওগ্রাফি নাকি অনেক জিওগ্রাফিতে, ক্যান ইউ টক, টেল মি অ্যাবাউট ইওর বিজনেস মডেল, এভাবে করে 30 মিনিটে সলভ করতে হয়। সো আই ডিড আ টন অফ কেস ইন্টারভিউ কোয়েশ্চেনস, এবং আমার ইন্টারভিউটা ইফ আই রিমেম্বার কারেক্টলি 5টার মতো ইন্টারভিউ হয়েছিল আইবিএম এ ঢোকার জন্য, এবং 5টাতেই মানে বিহেভিয়ার এবং কেস, এবং প্রত্যেক মানে মোটামুটি ভালো করার পর আই গট দি অফার। রিসেন্টলি আই ওয়েন্ট থ্রু প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট ফর স্টার্টআপস, এবং স্টার্টআপস এর রিক্রুটমেন্ট আর মানে ডিপেন্ডস অন দ্য কোম্পানি, বাট আ বিট ডিফারেন্ট ফ্রম বিগ টেক। বিগ টেকে যেমন খুব রিগোরাস ফ্রেমওয়ার্ক ওলা কোয়েশ্চেনস থাকে, যে উবারের কোন ফিচার ইমপ্রুভ করবা, বা স্পটিফাইতে তোমার কোন ফিচার ফেভারিট এবং কেন, বা হচ্ছে গুগল সার্চ কিভাবে কাজ করে আমাকে বুঝাও। সো ইটস ভেরি ফ্রেমওয়ার্ক ড্রিভেন, মানে তুমি যদি প্রিপেয়ার করো তখনই জানবা ঠিক উত্তরটা কি, মানে ইটস লাইক তুমি কতটা হোমওয়ার্ক করছো এটা দেখতে চায়। এবং মানে এটা হচ্ছে বিগ টেকে। আর স্টার্টআপটা হচ্ছে তারা তোমার রেজিউমে দেখবে, রেজিউমে দেখে বলবে যে আচ্ছা আমি দেখছি তুমি এই টাইমে এই জিনিসের উপর কাজ করছো, মানে হাউ ডিড ইউ ক্রিয়েট দ্য রোড ম্যাপ, আমাকে একটু বুঝাও তো। বা হচ্ছে when you run into একটা প্রবলেম যে তোমার ডেভেলপার টিম 2 সপ্তাহে একটা কিছু ডেলিভার করার কথা, ওটা 2 সপ্তাহে পারে নাই, হোয়াট ডু ইউ ডু। সো বেসিক্যালি আমি যেসব স্টার্টআপ গুলো ইন্টারভিউ করছি 2-3টায়, সবগুলাতে দে ডাইভড ইনটু তোমার অলরেডি এক্সিস্টিং এক্সপেরিয়েন্স এন্ড আস্কড ইউ হোয়াট ইউ ডিড, ডিটেইলস এ বুঝাতে, বা কিভাবে তুমি চিন্তা ভাবনা করছো। সো স্টার্টআপ গুলাতেও 4-5 মানুষের সাথে ইন্টারভিউ করতে হয়েছে ফর আ সিঙ্গুলার কোম্পানি। এবং বিফোর গোয়িং ইনটু ইট, অবভিয়াসলি যেহেতু আমি আইবিএম প্রোডাক্ট ম্যানেজমেন্ট কাজ করছি, আমার একটা এক্সপেরিয়েন্স এবং ফ্রেমওয়ার্ক, আই লিভ দ্য ফ্রেমওয়ার্ক, আই ডিড দ্য ফ্রেমওয়ার্ক, ওগুলো নিয়ে আইডিয়া ছিল। বাট বিফোর গোয়িং ইনটু ইট, আমি হচ্ছে একটা বই পড়ছি, নাম হচ্ছে দ্য লিন প্রোডাক্ট প্লেবুক, আমার ঠিক খেয়াল নাই হয়তো, এবং দ্যাট ওয়াজ ফেনোমেনাল। ওইটা পড়ছি। তারপর ডিকোড এন্ড কনকার আরেকটা খুব ফেমাস বই আছে ফর প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউস, ওইটা আমি পড়ছি। আমার একটা ফ্রেন্ড আছে নাম জেরি, মানে হি ইজ লাইক দিস ফেনোমেনাল গাই, ও গুগলে ইন্টার্নশিপ করছিল ইন অ্যান এপিএম রোল, এবং এখন সে ফেসবুকে আরপিএম এ আছে। হি হ্যাজ একটা ব্লগ যেখানে হি লিস্টস ডাউন 15টা থেকে 20টা রিসোর্স দ্যাট হি ইউজড ফর হিজ সার্চ। I can give you the link to the blog, you can put it in the description. But ওখানে যা আছে ওগুলা পড়লে আসলে, and then it's all up to you and your practice. আরেকটা খুব ভালোই হচ্ছে এক্সপোনেন্ট নামের একটা চ্যানেল আছে ইউটিউবে, they do mock interviews. So ওখানে কয়েকটা আমি 2-3টা মক ইন্টারভিউ খাবার খাইতে খাইতে দেখছি। এই
and that was enough because মানে কি startups এ they don't really মানে ওইভাবে তারা হোমওয়ার্ক করতে পারো নাকি বা একটা প্রবলেম পুরা মানে কি যেরকম ফ্রেমওয়ার্ক হওয়ার কথা ওইভাবে সলভ করতে পারো নাকি ওইটা দেখে না it's a bit different so that's how I prepared for it. Perfect. I've just pulled up all the resources you talked about. This is Jerry Registre. I'm not pronouncing that right? Yes. Yes. Okay. I'll link all of these gems into the product in the description. Okay, ঠিক আছে. So অনেক কিছু বুঝলাম. এখন what does a product manager actually do those? মানে what does your day to day look like? আচ্ছা, আমার ডে টু ডে এটা হচ্ছে সবাই এটা মানে এক্সপেরিয়েন্স প্রোডাক্ট ম্যানেজাররা বলবে যে এটা প্রোডাক্ট লাইফ সাইকেলে কোথায় আছে ওইটার উপর ডিপেন্ডেন্ট করে yes রাইট অ্যানসার বাট যারা ওরকম আইডিয়া নেই বেসিক্যালি একটা প্রোডাক্ট ম্যানেজার অনেকগুলো কাজ থাকে একেবারে শুরুতে যখন প্রোডাক্টটা এমভিপিও হয় নাই বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হয় নাই তখন কাজ হচ্ছে প্রোডাক্টের ভিশনটা ক্রিয়েট করা যে আমার প্রোডাক্ট ফান্ডামেন্টালি কি প্রবলেম সলভ করবে এবং ওইটা কিভাবে সলভ করবে যে এখন এটা অনেকভাবে করা যেতে পারে একটা কমন ওয়ে হচ্ছে টু থিঙ্ক অ্যাবাউট আমার ইউজার কে হবে আমার ইউজার এখন কি করতেছে তার সমস্যাটা কি যে আমার ইউজার ধরো আমি ধরো একটা স্পটিফাই প্রোডাক্ট ম্যানেজার স্পটিফাই বানানো হয় নাই আমার ইউজার এখন ইউটিউবে একটা গান শুনে গানে তার অনেকগুলো ভিডিও রেকমেন্ডেশন আছে ওখান থেকে সে আরেকটা গান সিলেক্ট করে এবং ওই গান সিলেক্ট করে ওটা ভালো লাগলে ভালো লাগলো না ভালো লাগলে দে ডু ইট এগেন এভাবে সে গান ডিসকভারি করে আমি স্পটিফাই প্রোডাক্ট ম্যানেজার আমি এনভিশন করব যে আমার ইউজার স্পটিফাইতে বসবে ওখানে তার জন্য আলাদা রেকমেন্ডেশন থাকবে রেকমেন্ডেড ফর ইউ এবং ওখানে সে ক্লিক করে নতুন গান রেকমেন্ডেশন পাবে সো এই মেন্টাল ভিশনটা যে আমার ইউজার এখন কি করতেছে ভবিষ্যতে কি করবে এবং আমার প্রোডাক্ট যে ওই গ্যাপটা পূরণ করবে এই কাজটা হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানেজার ইনিশিয়ালি ডিফাইন করতে হয় সাধারণত একটা স্টার্টআপে সিইও এই হেড অফ প্রোডাক্টের কাজ করে থাকে বাট ইভেন্চুয়ালি যখন স্টার্টআপটা ম্যাচিওর হয় দে ব্রিং ইন প্রোডাক্ট পিপল কারণ সিইও ব্যস্ত হয়ে যায় ইনভেস্টর রিলেশনস এন্ড হোয়াট নট সো প্রোডাক্ট ভিশন ডিফাইন করার পর ইউ অলসো হ্যাভ টু ডু ভ্যারাইটি অফ থিংস একটা হচ্ছে প্রোডাক্ট রোডম্যাপ বের করা যাচ্ছা আমি মাস শূন্যতে এখানে আছি 1 বছর 12 মাসে আমি এখানে থাকবো এই 12 মাসে আমি কিভাবে প্রত্যেক মাসে কাজ করব যাতে 12 মাস পরে আমি যেখানে যেতে চাই ওখানে যেতে পারবো সো ওই প্রোডাক্ট রোডম্যাপটা যে প্রতি মাসে আমি কি ফিচার ডেভেলপ করব এটাও প্রোডাক্ট ম্যানেজারের কাজ এরপরে হচ্ছে ইভেন্চুয়ালি ওই প্রতি মাসের ফিচার গুলোকে ভেঙে ভেঙে প্রতি 2 সপ্তাহে কি করব এটা একটা কাজ এবং আস্তে আস্তে যখন ফিচার গুলো বানানো হবে ওই ফিচারটা ঠিক ফিচার নাকি ওটা ইউজারের কাছে যাওয়া ফিচারটা দেখানো এবং ফিডব্যাক নিয়ে নতুন ফিচার বানানো ওইটাও প্রোডাক্ট ম্যানেজারের কাজ এবং প্রোডাক্ট যখন আরো ম্যাচিওরড হবে ফিচার গুলো ভালো করতেছে নাকি আমরা কি মেট্রিক ব্যবহার করে ওগুলা মেজার করতে পারবো যেমন আমার স্পটিফাই ডিসকভার উইকলি কাজ করতেছে নাকি এটা আমরা মেজার করতে পারি এইভাবে যে ডিসকভার উইকলিতে গিয়ে কয়েকটা গান তারা বারবার শুনতেছে বা কয়েকটা গানে তারা লাভ রিয়াক্ট দিচ্ছে সো এটা একটা মেট্রিক হতে পারে সো মেট্রিক গুলো ডিফাইন করা এইটাও একটা প্রোডাক্ট ম্যানেজারের কাজ একটা খুব ভালো ব্লগ আছে সচিন রেখির ব্লগটার নাম হচ্ছে টপ 10 ডেলিভারেবলস অফ আ প্রোডাক্ট ম্যানেজার ওই ব্লগটা পড়লে একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে একটা প্রোডাক্ট ম্যানেজার কি কি ডেলিভার করতে হয় বাট ইভেন্চুয়ালি দ্যাটস দোজ আর দ্য প্রোডাক্ট ভিশন রোডম্যাপ মেট্রিক্স ট্র্যাকিং ইউজার ইন্টারভিউস প্রোডাক্ট মকআপ স্প্রিন্ট প্ল্যানিং এগুলো হচ্ছে সাম অফ দ্য থিংস একটা প্রোডাক্ট ম্যানেজার ডাজ এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মানুষ যখন এটা শুনে ভয় পেয়ে যায় যারা একা আমি বসে কিভাবে এত কিছু করব প্রোডাক্ট ম্যানেজার একা এরকম কিছুই করে না প্রোডাক্ট ম্যানেজার কাজ হচ্ছে ডেভেলপারের সাথে কথা বলা ইউজারের সাথে কথা বলা ইউজার ডিজাইন টিমের সাথে কথা বলা ওদের সাথে কথা বলে সবার মতামত নিয়ে একটা প্ল্যান বানানো দে ডোন্ট ওয়ার্ক একটা লোন উলফ বা একটা কোকোনে দে ওয়ার্ক উইথ এভরিওয়ান এলস সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া একটা প্রোডাক্ট ম্যানেজার কি করে আমি পার্সোনালি আমার বর্তমান প্রোডাক্টে আই জয়েন দ্য টিম যখন ওটা আইডিয়েশনে ছিল এখন ওটা এমভিপি তে চলে গেছে সো আমার দৈনন্দিন জীবনে আমার কাজ হচ্ছে কন্ডাক্ট ফিউ ইউজার ইন্টারভিউস দেখার জন্য তাদের কোন ফিচার ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না ওইটার পর যে ফিচার গুলো ভালো লাগতেছে না ওগুলা বাদ দেওয়া এবং যে ফিচার ভালো লাগতেছে ওগুলাকে ইমপ্রুভ করা সো লেট মাই টিম নো যে এটা তাদের ভালো লাগছে তারা এই ইমপ্রুভমেন্ট চাইছে and just to ask মানে who are your customers in this case are they businesses or আমার কাস্টমার হচ্ছে আমি একটা এআই প্রাইসিং
প্রোডাক্ট ম্যানেজ করি Right. এবং দ্য প্রাইসিং প্রোডাক্ট হেল্পস আইবিএম এর যে পার্টনার্স আছে, আইবিএম এর কনসাল্টিং পার্টনার্স, দে হ্যাভ টু সেল দেয়ার ডিলস টু আদার বিজনেসেস। সো এই ডিলটা বেচার সময় কি প্রাইসিং পড়বে এবং মানে কি হোয়াট ইজ দ্য অপটিমা যেখানে প্রফিট ম্যাক্সিমাইজ হবে এন্ড কম্পিটিটরদের কাছে হারবে না, বিকজ স্পেসটা খুবই কম্পিটিটিভ। ইউ হ্যাভ ডেলয়েট, ইউ হ্যাভ অ্যাকসেঞ্চার, ইউ হ্যাভ লাইক বিগ ডলার কোম্পানিজ। সো মানে ইট হ্যাজ টু বি জাস্ট রাইট। সো ওই পার্টনারদেরকে প্রাইসিংটা অপটিমাইজ করার জন্য আমার প্রোডাক্ট কাজ করে। সো আমার সব ইউজার হচ্ছে আইবিএম এর সিনিয়র এন্ড জুনিয়র পার্টনার্স। সো মানে অন দ্য ডে টু ডে আই স্পিক উইথ পার্টনার্স এন্ড তাদের ঝামেলার কথা শুনি, এন্ড দেন আই গো টু মাই টিম এন্ড বি লাইক, তারা এই 9টা ফিচার চাইছে, রিয়ালিস্টিকলি এই কোয়ার্টারে আমরা এই 3টা ডেভেলপ করতে পারবো এবং এই 3টা বেশি ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের এক্স অ্যাচিভ করতে সাহায্য করবে বা ওয়াই অ্যাচিভ করতে সাহায্য করবে। এবং ওই এক্স আর ওয়াই টিমের ওকে আর যেটাকে বলে ওইটাও সেট করা আমারই দায়িত্ব, যে আমার প্রোডাক্টের অবজেক্টিভ কি এবং আমরা কি কি মেট্রিক দিয়ে ওটা মেজার করতে পারবো যে আমরা অবজেক্টিভে পৌঁছাতে পারতেছি। একটা ওকে আর লিংক দিয়ে রাইট, হ্যাঁ ওইটাও দিয়ে দিব। ওকে আর জিনিসটা কি, অবজেক্টিভ কি, রেজাল্টস, রাইট? সো ওই জিনিসগুলো আমরা ইয়ে করব। এটা অরিজিনালি একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েটেড বাই গুগল এন্ড দেন এখন অ্যাডপ্ট করা হয়েছে বাই মোস্ট কোম্পানিজ। আমাদের কোম্পানিগুলোতেও উই ইউজ ইট ফর ওয়েল অ্যাকচুয়ালি ইয়ার শুরুতেই হোয়াট ইজ দ্য ভিশন এন্ড দেন হোয়াট আর দি ডিফারেন্ট অবজেক্টিভস এন্ড হাউ দ্যাট ট্রান্সলেটস টু ইচ ইন্ডিভিজুয়াল টিমস অবজেক্টিভস এন্ড আলটিমেটলি so ধর তোর বা আমার অবজেক্টিভ পার্সোনালি কি হবে and how it's in line with everything, it does feed into it. So thank you, মানে তুই অনেক ভালোভাবে ডিসক্রাইব করছিস এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ। এখানে এখন নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট টাকা পয়সা। টেল আস অ্যাবাউট দ্য স্যালারি রেঞ্জেস ইন US ফর প্রোডাক্ট ম্যানেজার্স both at big tech, which might be different from let's say startups. So big tech and then startups, and what are some of the packages looking like today? আচ্ছা, আমি 3 ক্যাটাগরিতে ফেলাবো। ওকে, টাকা নিয়ে কথা বললে একটা জার্ক রিঅ্যাকশন থাকে মানুষের, আচ্ছা, যে এত টাকা নিশ্চয়ই চাপা মারতেছে বা নিশ্চয়ই মিথ্যা কথা বলতেছে, ভুয়া কথা। আই উড রিকোয়েস্ট পিপল, এখানে যারা এই চ্যানেলে আসছে তারা অ্যাম্বিশিয়াস দেখে, তারা শিখতে চায় দেখে আসছে। আমি যে স্যালারি নাম্বার গুলো বলবো এগুলো মানে কি পুরো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কয়েকশো মানুষের স্যালারি আমি জানি দেখে ওখান থেকে নেওয়া। যার রিঅ্যাকশন হতে পারে যে চাপা মারতেছে, আমি মারতেছি না। এবং এরকম স্যালারিজ আর আউট দেয়ার, স্পেশালি ইন দ্য ইউএস, অনেক হাই ফিগার্স। So let me also help this discussion. মানে it could be that মানে ধর তোর opinion বা আমার opinion এর বাদেও there is this site called levels.fyi, right? Yes. I don't know if you've seen it, right? So levels.fyi গেলে you can see big tech এর, at least মানে big tech এর বাদেও অনেকগুলো কোম্পানির just different levels, what the compensation is, what the titles are, what the roles are. I'll link that in the description so you can go and check some of this yourself as well. But বল তুই দোস্ত, তোর ডিসক্লেমারটা is very right, but you can তোর এক্সপেরিয়েন্স থেকে বলতে পারিস। আচ্ছা, সো এই ডিসক্লেমারটা দেওয়ার পরে ইউজুয়ালি অনেকগুলো ক্যাটাগরিতে ফেলানো যায় স্যালারি গুলো। আমি প্রথমে ক্যাটাগরি গুলো বলবো, এরপর আমি বলবো কি কি ধরনের র্যাঙ্ক দেখা যায় প্রোডাক্ট ম্যানেজমেন্টে, এরপর আই উইল গো ইনটু देयर কম্পেনসেশন। সো একেবারে 4টা ক্যাটাগরিতে আমি ইউজুয়ালি ফেলাবো। একটা হচ্ছে নর্মাল এস্টাবলিশড কোম্পানি, যেটা বিগ টেক না। এরপরে আছে হচ্ছে বিগ টেক কোম্পানি, যেমন হচ্ছে গুগল, ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, এগুলো। এরপরে আছে হচ্ছে স্টার্টআপ, যেগুলো অত ভালো করতেছে না। এরপর আছে স্টার্টআপ যাদের টিম খুবই স্টার পারফর্মিং টিম এবং তারা প্রবাবলি অনেক ভালো করবে। সো 4 ক্যাটাগরিতে ফেলালাম। তো আমি বলবো হচ্ছে একেবারে সবচেয়ে উপরের দিকে হচ্ছে বিগ টেক এবং ওদের কম্পেনসেশন। তার নিচে হচ্ছে স্টার পারফর্মিং স্টার্টআপ গুলো, যেখানে হয়তোবা টোটাল ক্যাশ মানি অত হবে না, কিন্তু ইকুইটির প্রবাবিলিটি অনেক বেশি। সবগুলোই বুঝাচ্ছে টার্ম গুলো। এরপরে আসে হচ্ছে এস্টাবলিশ কোম্পানি, যেগুলো হচ্ছে বিগ টেকের থেকে কম পে করে কিন্তু তাও ভালো পে করে। আর এরপরে আসে হচ্ছে ছোটখাটো স্টার্টআপ, যারা হয়তো এস্টাবলিশ কোম্পানির মতো পে করবে বা তার থেকে একটু কম পে করবে, কিন্তু ইকুইটি দিয়ে কম্পেনসেট করবে, রাইট? সো আইডিয়াটা হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানেজার কম্পেনসেশনে কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে ইওর ক্যাশ কম্পেনসেশন, যেটা তুমি হাতে টাকাটা পাবা। একটা হচ্ছে সাইন অন বোনাস থাকতে পারে বা আদার বেনিফিটস থাকতে পারে, পারফরমেন্স বোনাস। তারপর হচ্ছে তুমি কোম্পানিতে জয়েন করার সাথে সাথে 1 বছর থাকার বিনিময়ে তোমাকে একটা সাইন অন বোনাস দেওয়া হবে, যে সাইন করলা, আমি অফার অ্যাকসেপ্ট করছি, তোমাকে এটা টাকা দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে স্টক কম্পেনসেশন বা স্টক অপশন, মানে হচ্ছে ওই কোম্পানির আইদার স্টক দেওয়া হবে যদি এস্টাবলিশ কোম্পানি হয়, যদি স্টার্টআপ থাকে এটার মানে হচ্ছে ভবিষ্যতে
তুমি তোমার যদি ওই স্টার্টআপ আইপিও করে বা একটা পাবলিক কোম্পানি হয়, তখন তুমি একটা সার্টেন প্রাইসে ওই স্টকটা কিনতে পারবা, এবং ওইটা সাধারণত কম হয় দেন দেয়ার অ্যাকচুয়াল প্রাইস, এবং ওইটাই তোমার বেনিফিট অ্যাজ এন এমপ্লয়। তুমি যে স্টার্টআপে গিয়ে রিস্কটা নিচ্ছ, ওইটার বিনিময়ে তুমি স্টক অপশনস পাচ্ছ। সেরকম অনেক কিছু প্যাকেজে মানে কি প্যাকেজে ইনক্লুডেড হয়। সো একেবারে এখন আমি শুরু করি যে কি কি র্যাঙ্ক আছে। র্যাঙ্ক গুলা বোঝানোর পর ইউজুয়ালি স্যালারিটা বোঝাতে সহজ হবে। র্যাঙ্ক একেবারে শুরুর দিকে হচ্ছে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, যে প্রোডাক্ট ম্যানেজারকে সাহায্য করবে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট শিখবে, কিন্তু প্রোডাক্ট ম্যানেজার না। তো এটা এপিএম হইতে পারে, আরপিএম হইতে পারে, জুনিয়র পিএম হইতে পারে, অনেক নামে পরিচিত। অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার পর প্রত্যেকটা এরকম ইফ ইউ আর এ গুড পারফর্মার, প্রত্যেকটা এরকম প্রমোশনের মাঝখানে 2-3 বছর থাকে। যত সিনিয়র হবা তত আটকায় যাওয়ার সম্ভাবনা বেশি। যারা মানে কি যারা মুরব্বীরা দেখতেছে যত সিনিয়র হবেন, তখনই ইউজুয়ালি মানুষজন ধরো কোম্পানি হপিং করে টু কাইন্ড অফ গেট আউট অফ সাম অফ দি স্লাম্পস। বাট ক্যারি অন। অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, গ্রুপ বা প্রিন্সিপাল প্রোডাক্ট ম্যানেজার, ডিরেক্টর অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এরপরে কর্পোরেট লাইনে ঢুকে গেলেন ভিপি বা হচ্ছে এসভিপি, এবং অবশেষে সি সুইট। তো সি সুইট, এসভিপি, ভিপি, ডিরেক্টর, সিনিয়র, পিএম, এপিএম, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাটাগরি। প্রত্যেকটা জাম্প করতে 2-3 বছর লাগে শুরুর দিকে, কিন্তু যত সিনিয়র লেভেলে যাবেন আপনার পারফরমেন্সের উপর নির্ভর করে ওই 2-3 বছর 4-5 বছর হয়ে যেতে পারে, ওইটা কখনো না হতে পারে। সো তখন অনেকে অন্য কোম্পানিতে যায় প্রমোশনের জন্য, বা অন্য একটা ইন্ডাস্ট্রিতে চলে যায়, অন্য একটা রোলে চলে যায়। এবং প্রত্যেকটার মাঝে কম্পেনসেশন $20-30 হাজার করে বাড়তে থাকে। কিন্তু যত সিনিয়র হবেন তত স্টক কম্পেনসেশন বেশি করে বাড়তে থাকে। একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি আচ্ছা আগে স্যালারি গুলো বলে দিই, এরপরে এক্সাম্পল গুলো খুব ক্রিস্টালাইজ হবে। সো বিগ টেকে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজমেন্টের টোটাল কম্পেনসেশন, এটা একেবারে ফ্রেন্ডের স্যালারি থেকে নেওয়া, প্রায় $170,000 কাছাকাছি। ওটা ভাঙলে এরকম দেখা যায় যে বেস স্যালারি $130,000 মতো, $20,000 সাইন অন, আর $20,000 হচ্ছে স্টক কম্পেনসেশন, যেটা বছর শেষে পাবে। এটা হচ্ছে একেবারে হাই লেভেলে। ফ্যাং এর এপিএম গুলো সাধারণত এরকম কামায়। তার নিচে হবে হয়তো বা টপ স্টার্টআপ, যেখানে আপনাকে কম্পেনসেশন দেওয়া হবে 130 মতো $1,000 কাছাকাছি, আর বাকিটা হচ্ছে 20,000 স্টকের বদলে 30,000 হয়তো বা স্টক দিবে। এরপরে নিচে হচ্ছে এস্টাবলিশ কোম্পানিগুলো সাধারণত ক্যাশ কম্পেনসেশন থাকে $90,000-110,000 মতো। সো ইউজুয়ালি দেখা যাবে যে এপিএম রা $90,000-110,000 মতো কামায় স্টক কম্পেনসেশনে, যদি ফ্যাং হয় ওটার সাথে $50,000 অ্যাড করে দেন। প্রোডাক্ট ম্যানেজাররা কামাবে হচ্ছে 120-140 এর কাছাকাছি, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজ কামাবে 160-190 এর কাছাকাছি, এরকম 20-30 করে বাড়াতে থাকেন প্রত্যেকটা লেভেলে। আর যদি ফ্যাং হয় ওইটার সাথে 50,000 অ্যাড করেন। আর ওইটার উপর যদি এপিএম থেকে পিএম এ স্টক কম্পেনসেশন 10,000 বাড়ে, পিএম থেকে সিনিয়র পিএম এ হয়তো স্টক কম্পেনসেশন 30,000 বাড়বে, সিনিয়র পিএম থেকে ডিরেক্টরে 50-60,000 বাড়বে। তো এরকম হবে যে এপিএম এ হয়তো আপনার টোটাল কম্পেনসেশন 170, 130 ক্যাশ, 20 হচ্ছে স্টক, 20 হচ্ছে সাইন অন। পিএম এ হবে হয়তো বা 200, পিএম এ হবে 250, যেখানে ওই ক্যাশ 150 আছে, সাইন অন 20 আছে, কিন্তু স্টক 20 এর জায়গায় 50 বা 60 হয়ে গেছে। সেইভাবে করে বাড়তে থাকে। ওই ফ্যাং বা হচ্ছে একেবারে টপ টেক কোম্পানির কম্পেনসেশন গুলো পুরো মাথা গরম করে দেওয়ার মতো কম্পেনসেশন, বাট ইউজুয়ালি এস্টাবলিশ কোম্পানি বা স্টার্টআপটাই হচ্ছে রেগুলার অ্যাভারেজ। ওখানে যা বললাম, এপিএম 90-110, 2 বছর পরে পিএম 120-40, এরপরে হচ্ছে সিনিয়র পিএম হচ্ছে 150-170। সো এরকম $1,000 কম্পেনসেশন থাকে। এন্ড বিগ টেক হইলে 50,000 অ্যাড করব। হ্যাঁ, বেসিক্যালি। Yeah. No, that's fairly accurate, and এই পুরো জিনিসটাই আসলে অলরেডি মানে অনেকজন রিসার্চ করছে এক্সটেন্সিভলি অ্যাবাউট what the different ranks are, what the different compensation is, so it's well documented. এখানে আচ্ছা দোস্ত, মানে how because তুই রিসেন্টলি স্টার্টআপ ওয়ার্ল্ডে জব সার্চ করছিস and PM specific job search করছিস, how do you evaluate
what মানে company A's equity is and what company B's equity is, মানে how do you judge which startup to join based on let's say equity potential, ওই লেন্স থেকে যদি দেখিস? তো আমি আমার ফ্রেমওয়ার্কটা বলি যে ফার্স্ট অফ অল হচ্ছে বিগ টেক কোম্পানি থেকে স্টার্টআপে যাওয়ার অনেকগুলো কজ হতে পারে। ওটা দিয়ে শুরু করি। একটা হচ্ছে ইফ ইউ হ্যাভ একটা কম্পিটিং অফার, তখন প্রেজেন্ট কোম্পানিকে ইউ ক্যান ইউজ ইট টু নেগোশিয়েট। রাইট, প্রেজেন্ট কোম্পানিতে স্যালারি বাড়াচ্ছে না, বাই দ্য ওয়ে আমার একটা স্টার্টআপে আছে, ওইটা আমার থেকে বর্তমান স্যালারি থেকে 40% বেশি, এখন অবভিয়াসলি আমি আপনার কোম্পানিতে থাকতে চাই, আমার কোম্পানিতে যদি আপনি 30% আমাকে থাকতে হেল্প করেন। হ্যাঁ, থাকতে হেল্প করেন। সো এইটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে হচ্ছে এরকম বড় কোম্পানিগুলো আপনি যদি একটা আন্তর্জাতিক ছাত্র হন, আপনাকে গ্রিন কার্ড নেগোসিয়েশন, স্পন্সরশিপ নেগোসিয়েশন ওগুলো করতে সাহায্য করে। সো একটা কম্পিটিং অফার ব্যবহার করে আপনি বলতে পারেন যে দেখেন আমি বলতেছি না স্যালারিটা বাড়ান, আমার গ্রিন কার্ডটা স্পন্সর করে দেন। সেরকম অনেকগুলো নেগোসিয়েশন টেকনিকের জন্য একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে অবভিয়াসলি স্যালারি ইনক্রিজ, যে বড় কর্পোরেশন গুলাতে একটা প্রমোশন পাইতে জানটা শেষ হয়ে যায়, অনেক অনেক কোম্পানি পলিটিক্স থাকে, অনেকগুলা মেট্রিক্স থাকে, অনেক ডকুমেন্ট ফিল করতে হয়, অনেক ম্যানেজারকে তেলাতে হয়। যদি আপনি কোম্পানি সুইচ করেন, তখন সুইচের মাধ্যমে আপনি একটা প্রমোশন পেয়ে যেতে পারবেন বা স্যালারি ইনক্রিজ পেতে পারবেন, যেটা প্রেজেন্ট কোম্পানিতে পাওয়া ডিফিকাল্ট। সো এটা আরেকটা কারণ হতে পারে। আর ওইগুলো বাদেও অনেক বড় কোম্পানিতে অনেক সময় প্রজেক্ট অনেক স্লো মুভ করে, একটা 2 মাসের প্রজেক্ট 6 মাস লেগে যাবে, কারণ আপনার 3টা ভিপির অ্যাপ্রুভাল নিতে হবে, 4টা এসভিপির অ্যাপ্রুভাল নিতে হবে। স্টার্টআপে ওইটা অনেক সময় লাগে না। স্টার্টআপে ইউ গো টু মার্কেট স্ট্রেট, জাস্ট 1-2টা এরকম অ্যাপ্রুভাল পাওয়ার পর। আরেকটা হচ্ছে পার্সোনাল গ্রোথ পোটেনশিয়াল। বড় কোম্পানিতে প্রমোশন খুব আসতেও হবে না, কিন্তু খুব তাড়াতাড়িও সাধারণত হয় না। ওই 2-3 বছরের জায়গায় হয়তো বা 2 বছরে হবে, কিন্তু ওই 2-3 বছর লাগবে। কিন্তু ইফ ইউ গো টু আ স্টার্টআপ এন্ড ইফ ইউ আর ডুইং ওয়েল, দেখা যেতে পারে যে একটা বড় কোম্পানিতে সিনিয়র পিএম হইতে হয়তো বা 5-6 বছর লেগে যাবে। স্টার্টআপ ইউ মাইট গেট দেয়ার ইন 1.5 ইয়ার ইফ ইউ আর আ রক স্টার। সো ওই পসিবল গ্রোথটা অনেক অ্যাপিলিং। সেরকম বিভিন্ন কজে ইউ মাইট সুইচ টু আ স্টার্টআপ। স্টার্টআপে যাওয়ার সময় আমি যেসব পার্সোনাল জিনিস খেয়াল রেখেছি, একটা হচ্ছে লোকেশন। আমি বর্তমানে বস্টন শহরে লোকেটেড, সো এরকম আশপাশে যদি এরকম একটা স্টার্টআপ থাকে, মাঝে মাঝে অফিসে যেতে পারবো, আমার জন্য ভালো হয়। এটা একটা। আরেকটা হচ্ছে আমার কম্পেনসেশন। বর্তমান যে কম্পেনসেশন আছে ওইটা থেকে আমি 30-40% এরকম একটা সিগনিফিকেন্ট রেস পাবো নাকি, এবং কোন স্টার্টআপ আছে নাকি ওটা দিচ্ছে নাকি। আরেকটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে আছে যে, এবং কি প্রোডাক্ট বানাচ্ছে। যদি কোনো ইন্টারেস্টিং প্রোডাক্ট হয় বা ইন্টারেস্টিং একটা ইন্ডাস্ট্রি হয়, ওইটা আরেকটা প্লাস হতে পারে। আরেকটা হচ্ছে যেহেতু রিসেশন আসতেছে বা চলে আসছে, ওই স্টার্টআপটার রানওয়ে কত বা কতদিন টিকে থাকতে পারবে, এই ইনফরমেশন সাধারণত আপনি বাইরে পাবেন না। সেইটার জন্য ওই স্পেসে কাজ করতেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কয়েকটা বড় ভাই আপুর সাথে কথা বলছি, যে এই ইন্ডাস্ট্রিতে এখন প্রফিট মার্জিনস কেমন, এই কোম্পানি নিয়ে কি কিছু জানেন, ওটা কি টিকবে নাকি টিকবে না, আপনার মতামত কি। সো বেসিক্যালি আমি যদি দেখি একটা কোম্পানি 1.5 থেকে 2 বছর টিকে থাকতে পারবে ডিসপাইট দ্য রিসেশন, এটা একটা গুড বেট। এবং আরেকটা হচ্ছে ফাউন্ডিং টিম। যে ফাউন্ডিং টিম আছে এর আগে তারা 2-3টা সাকসেসফুল স্টার্টআপ বানাইছে নাকি, তাদের কোনো সাকসেসফুল এক্সিট আছে নাকি, এগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় স্টার্টআপের সাকসেসের জন্য। সেরকম 4-5টা ফ্যাক্টর দেখার পরে আই ওয়াজ লাইক আচ্ছা, অনলি অ্যাপ্লাই টু কোম্পানিজ যারা এই ফ্যাক্টর গুলোকে পূরণ করে। Perfect. And a very thoughtful approach to kind of making a switch or even currently যেখানে আছি সেটার position improve করার জন্য this could be a useful tool. So very well thought out. এখন মানে I want to kind of understand what kind of skills would you say someone needs to have to become a good product manager? You've described what the role is and কথা বলছিস about কি কি করিস দৈনন্দিন কাজ হিসাবে, but কি ধরনের skills তুই মনে করতেছিস at this point, given you've had some experience at IBM and now you're in other places, would make a product manager successful? What skills? আচ্ছা, এখন দুইটা জিনিস আমি বলবো যে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমি 2 ভাবে ক্যাটাগরাইজ করব। একটা হচ্ছে বিগ টেক কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্ট কুড বি ডিফারেন্ট ফ্রম একটা স্টার্টআপের প্রোডাক্ট ম্যানেজমেন্ট। বিগ টেক কোম্পানিতে অনেক স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট খুবই বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেটা হয়তো বা একটা স্টার্টআপে অতটা দরকার হবে না। সো এখানে একটা স্পেশাল স্কিল সেট লাগে, যেটা স্টার্টআপে হয়তো বা দরকার হয় না।
স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট কি? স্টেক হোল্ডার মানে হচ্ছে আমার যে প্রোডাক্টটা আছে ওইটা ওইটা দেখায় আমি ভিপির কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে পারবো নাকি, আমি এসভিপির কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে পারবো নাকি, তারা আমার প্রোডাক্টকে ফান্ডিং দিবে নাকি, এইসব জ্ঞানজাম সাধারণত স্টার্টআপে অতটা হয় না। এটা কি আরো পিপল স্কিলস এন্ড লেটস সে ট্যাকটিক্যাল পলিটিক্যাল আর একটু উইট থাকতে হয়? হ্যাঁ, মানে বেসিক্যালি ওই নিজের প্রোডাক্টটাকে ভালোভাবে বেচতে পারা এবং ওই ওই ইয়েটা থাকা, ওই ডিটারমিনেশনটা থাকা যে অনেক সময় এসভিপি এর নেক্সট 3 সপ্তাহে ক্যালেন্ডারে জায়গা থাকবে না বা 1 মাসে জায়গা থাকবে না, ওই লেগেই থাকা, যে বারবার গুতানো যে আমাদের একটা মিটিং ছিল আপনি রিস্কেজুয়াল করলেন, আবার কথা বলার টাইম আছে নাকি। সেরকম যদি ইফ ইউ আর গোয়িং টু 5টা ভিপি, 2টা এসভিপি, 4টা ডিরেক্টর, এই 11 জনকে 2 মাস ধরে জ্বালানো এবং এই ইয়েটা থাকা যে আচ্ছা মানে এখন টাইম আছে নাকি, আমার প্রোডাক্টের ভিশনটা দেখেন, কোন জিনিসটা ভালো না, আচ্ছা এটা ভালো না, আমি আপনার কাছে 2 সপ্তাহ পরে আবার আসবো এই চেঞ্জটা করে। সেই এই কনস্ট্যান্ট পারসিস্টেন্স টু ম্যানেজ স্টেক হোল্ডার্স, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় বিগ টেকের সাকসেস ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট। অ্যাটলিস্ট যারা টপ পারফর্মার তাদেরকে দেখে যা বুঝছি। আর স্টার্টআপে ইট কুড বি ডিফারেন্ট. Eventually, it's very hard to say what makes a product manager very successful. কয়েকটা ঘুরে ফিরে আসে, একটা হচ্ছে প্রায়োরিটাইজেশন করতে পারা, যে কোনো একটা পয়েন্টে 12-13টা ফিচার রিকোয়েস্ট আসবে, এর মধ্যে কোন একটা আমার কোম্পানির জন্য ভালো হবে, আমার প্রোডাক্টের জন্য ভালো হবে, এইটা একটা হচ্ছে। মানুষের কাছ থেকে ফিডব্যাক নিতে পারা, যে হচ্ছে ডেভেলপার টিম বলতেছে এটা 3 সপ্তাহে হবে না, এটা 4 সপ্তাহ লাগবে, কিন্তু সিও বলতেছে 2 সপ্তাহের মধ্যে লাগবে। এই দুই পার্টির দুঃখ এবং কষ্ট বুঝে কিভাবে একটা মিডল গ্রাউন্ডে আসতে পারা ফিডব্যাক নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি এমপ্যাথি এবং মানুষকে ম্যানেজ করতে পারা। তারপর হচ্ছে প্রোডাক্ট ভিশন গুলা ঠিক করা, যে আমার টিমের ওকে আর কি, আমার টিমকে কি অ্যাচিভ করতে হবে কোয়ার্টারে বা 2 কোয়ার্টারে বা 1 বছরে। সেরকম অনেকগুলোই ছোটখাটো স্কিল আছে, কেউ কয়েকটায় ভালো, কেউ কয়েকটায় ভালো না, বাট মানে ইফ ইউ আর গুড অ্যাট 1-2টা স্কিল, ইভেনচুয়ালি উইল ফাইন্ড আ রোল যেটা শুধু ওই 1-2টা স্কিলই লাগে। যেমন আই হ্যাভ সিন টপ প্রোডাক্ট ম্যানেজার যারা স্টার্টআপে গিয়ে ফেল করছে কিন্তু বিগ টেকে কাঁপায়, বিকজ দে আর ভেরি গুড অ্যাট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। রাইট। এবং আই হ্যাভ সিন দি কমপ্লিট অপোজিট, যারা হচ্ছে স্টার্টআপে কাঁপায় বিগ টেকে পারে না, বিকজ ভিপিএস ভিপির অ্যালাইনমেন্ট আনতে পারে না। কিন্তু I've seen this many times. আমি এখন নিজে কিছু জীবন থেকে স্টোরিজ বলি, হালকা মনোলগ। সো 2 or 3 things, রাইট? তুই যে সেলিং পয়েন্ট গুলো বললি ওইটা নিয়ে প্রথমে কথা বলি। হ্যাঁ, আমি অনেকজনকে কনভিন্স করছি গ্রামীণ ফোন থেকে বা বড় কোম্পানি থেকে আসতে, পাঠাবে লেটস সে 18 সালে। এটা মানে আমার ডে টু ডে এটাই ছিল, যে মানুষজন যারা ধরো মাই জিপি অ্যাপে কাজ করতেছে তাদেরকে কিভাবে পাঠাবে আনবো। সেলিং পয়েন্ট জাস্ট 2টা, বিকজ গ্রামীণ ফোনের ফর কনটেক্সট দ্য স্যালারি রেঞ্জ ওই সময় ওয়াজ অ্যারাউন্ড ধর 3.5 লাখ থেকে 4 লাখ টাকা প্রতি মাসে। এন্ড ওরা তো আসলে অনেক কিছু করতো, রাইট? ওরা প্রভিডেন্ট ফান্ড দিত, তারপরে আরো ধর হেলথ কেয়ার, এই কেয়ার, ওই কেয়ার, কমপ্লিমেন্টারি, এই জিনিস ওই জিনিস সবকিছু মিলায় ওরা একটা এক্সেল ফাইল বানাইতো, যে তোর মানে তোর ক্যাশ স্যালারি এত, বাট সব বেনিফিটস এন্ড এসব মিলায় টোটাল কম্পেনসেশন এত। Very, very near impossible, very difficult, near impossible for a startup to match, and also doesn't make sense. Because একজন এসে আসলে ওই ইম্প্যাক্টটা করবে না যে 4.5 লাখ টাকা স্যালারি দিয়ে you can bring it at a startup. So for context, what we would propose in this case for a senior hire is probably half of that, right? So 2.5 lakh. Now the selling point has to be something different than cash or compensation, and the selling point was always that bhai এখানে I won't really be a bottleneck. আপনি আপনার যা মন থেকে যা আসে, যা স্বপ্ন আছে হ্যান, you can actually make it happen. You will face very low bureaucracy, very low friction. You can actually have control over your own team, and all I will talk to you about are usually the results and the culture. যে কিভাবে কাজ করতেছেন ওইটা আমাদের কোম্পানির সাথে ইনলাইন নাকি, এন্ড রেজাল্ট গুলো আসলে হচ্ছে নাকি। সো এই সেলিং পয়েন্টটা আই এম হ্যাপি টু রিপোর্ট ইট ইউজুয়ালি ওয়ার্কড, right? And যাদের সাথে কাজ করে নাই, they're not the right mindset yet to work at the startup or in this point in time. Again, there's no right or wrong, right? সবার কাজ করতে হবে তা না, it's just মানে মিলে নাই। সো এই জিনিসটা 100% ট্রু। and মানে তুই যেটা বললি যে bureaucracy versus speed and ability to do impact, this is really the main difference I feel at this point. And the second জিনিসটা, I think you were talking about
stakeholder management and whether people are able to thrive in a startup environment versus a corporate environment. I've seen a lot of people jara, let's say, they're hackers, right? Hackers thrive at startups because it's all about getting work done, and ওরা কিভাবে আসলে কাজটা তুলে আনতেছে সেটাই আসলে কেয়ার করে ওদের ম্যানেজার অথবা their CEO or whoever, whereas in a big company you kind of have to be a bit presentable, you have to be articulate, good at communication, and ওগুলা সুপার পাওয়ার আসলে নিয়ে আসতে হয়, and usually you actually have to have some weight, right? মানে আগের ট্র্যাক রেকর্ড or something like that না থাকলে কথাকে গোনায় ধরা একটু ডিফিকাল্ট, যা বুঝলাম। Again, আমি বড় কোম্পানিতে ওইভাবে কাজ করি নাই, but I've grown a startup into a semi বড় company, I would say, and ওইখানে there's some clear differences in what gets valued, right? কাজ তুলে আনা versus presentable হওয়া and ওইসব জিনিস। I want to point this out, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে I've seen startup-এর PMs লিড একটা স্প্রিন্ট প্ল্যানিং, বা স্প্রিন্ট প্ল্যানিং হচ্ছে বেসিক্যালি নেক্সট 2 সপ্তাহ আমরা কি করব। স্প্রিন্ট প্ল্যানিং একটা গুগল ডক দিয়ে, যে 6টা বুলেট, তুমি এটাই কাজ করবা, তুমি এটাই কাজ করবা, ডান, রাইট? ইটস ভেরি হ্যাকি। এবং দ্য প্রবলেম হচ্ছে বিগ টেক কোম্পানিতে দ্যাট হ্যাজ টু বি ওয়ে মোর প্রেজেন্টেবল। কেন? কারণ একটা ভিপি আসবে ওইটা দেখার জন্য, কারণ এই ভিপির রেপুটেশন ইজ অন দ্য লাইন। কারণ একটা ভিপি বা এসভিপি কে একটা এক্স অ্যামাউন্ট অফ বাজেট দেওয়া হবে, সে 20টা প্রপোজাল পাবে, সে 4টাকে ফান্ডিং দিবে। সো যেই 4টাকে ফান্ডিং দিচ্ছে তার রেপুটেশন ইজ অন দ্য লাইন। সো ভিপি যখন আসবে ওর কোনো কনটেক্সট নাই ওই প্রজেক্ট নিয়ে, সে হয়তো মাসে একবার এটা দেখতে আসে, সে যাতে সব বুঝতে পারে ওইটার জন্য একটা গুগল ডক দিয়ে হবে না, একটা খুব সলিড very presentable polished PowerPoint like that. So when you do that, that brings the pace down, right? Compared to at a startup. But at the same time, pros হচ্ছে usually big company-তে I've noticed কয়েকটা টিম থাকে খুবই ইনোভেটিভ, বাট ওগুলা বাতে মানে the chances of succeeding is high because you are making sure that you covered the basics, you covered the foundations. এটার উপরেও big company-তে you will be supervised by people who have succeeded, who have a strong record of success, at least ওই কোম্পানিতে। সো চান্সেস আর যা শিখবা ওইসব স্কিলস গুলা অন্য বিগ কোম্পানিতেও কাজ করবে। স্টার্টআপ ইটস অফেন ভেরি হিট অর মিস। ইফ ইউ গেট আ সলিড ফাউন্ডিং টিম, অনেক কিছু শিখবা, অনেক ফাস্ট গ্রো করবা। ইফ ইউ ডোন্ট, মানে মাত্র বের হইছে আন্ডারগ্রেড থেকে, কোনো এক্সপেরিয়েন্স নাই, এবং দে ডিডন্ট ব্রিং ইন দ্য রাইট পিপল, তার ওরকম লেভেলের স্কিল সেটও নাই, ওই স্টার্টআপে থেকে হয়তো কিছু শিখতে পারবা না। সো বিগ কোম্পানি একটা স্টেবল গ্রোথ আশা করা যায়, যেটা অনেক সময় স্টার্টআপে করা যায় না। ইটস ভেরি হিট অর মিস। So এরকম কয়েকটা জিনিস আছে, I totally agree with you. Right. And just to emphasize একটু on the last point, ওই ফাউন্ডাররা who are young and inexperienced, they might build a great company, right? But you might not get the best professional experience there. For sure, yes, 100%. So এটাই মানে I just want to emphasize that because মানে I've been in that seat where I felt like I wasn't the best manager I could be the first couple of years. And I had to grow into that, but I damn sure did the work. I did the work and I achieved the results, but I wasn't the best manager that I could be. And so what I take away from that is, yes, sure, I have individually as well as the company has succeeded, but the person who was working there could have had a better experience. If you're a very একেবারে বলে যে the best time to start a startup হচ্ছে early 30s বা late 30s, যেখানে you have had experiences with a failed startup, you have industry experience and you have connections, তখন হচ্ছে the most likely, according to MIT research, I think early 30s বা late 30s. So that's the ideal age, কারণ সবই লাইনে থাকে। Again, I've seen this research and I've seen, but আসলে দিন শেষে এতগুলো random factor চলে আসে, like so many variables. But about যেটা বললি early founders কয়েকটা ক্যাটাগরিতে হয়। বেশিরভাগ early founders in general যারা এক্সপেরিয়েন্স নাই, they won't succeed বেশিরভাগ। It's because startup it's hard to succeed, nothing personal. এরপরের ক্যাটাগরিতে আসবে হচ্ছে very top performer, যাদের কোম্পানি সাকসিড করবে কিন্তু তাদের আন্ডারে যারা কাজ করতেছে তারা খুব একটা শিখতে পারবে না, বা they won't have a good time. এরপরে একেবারে সুইট স্পট, I don't know if it's possible, এটা হচ্ছে
আর্লি ফাউন্ডার যারা নিজেরা টপ পারফর্মার এন্ড সামহাউ ম্যাজিক্যালি মানুষও খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে, রাইট? এবং দ্যাট ইজ ভেরি রেয়ার। সো ইউজুয়ালি আমি যা দেখছি, ইউ হ্যাভ অ্যাম্বিশাস আর্লি ফাউন্ডার্স যারা দে গেট দ্য জব ডান। যখন তারা একটা সার্টেন গ্রোথ পেয়ে যায় at the company, they bring in experienced hires যারা মানুষ ম্যানেজ করতে পারে, and then that becomes একটা সুইট স্পট যেখানে আর্লি ফান্ডার্সরাও নিজের মতো কাবাচ্ছে এবং ওই এক্সপেরিয়েন্স হায়ার গুলা টিম ম্যানেজ করতেছে। I wanted to ask you, well, এটা আমি জানি না তুই সহজে আনসার করতে পারবি নাকি, but how important do you think it is for a product manager to be able to code? It depends. এবার বল। It depends. আমি I've seen প্রোডাক্ট ম্যানেজার যারা কোড করে নাই কখনো, করে নাই এবং they don't know how to code, they don't code at the job but are very good product managers. আমি এই কেস দেখছি যারা হচ্ছে একেবারে কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, 2 বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করছিল and they are succeeding. আমি এরকমও দেখছি যে যারা কোড করতে পারে, নলেজ আছে, কিন্তু they don't code at the job, উভয়ও সাকসিড করছে। আমি পার্সোনালি বলবো যে it's a skill that, মানে if you're building technological products, you have to constantly be learning about the technology, right? এটা সবাইকে দেখছি যারা ইভেন কি কোড করতে পারেও না, তারাও অন দা মানে এভরি উইক 10-12টা আর্টিকেল পড়ে on, you know. Let me make it even harder. Why is this important? Okay, so আমি পার্সোনালি যা দেখে বুঝছি, it's important because when you are building একটা product, you have to understand যে প্রোডাক্টটা কিভাবে কাজ করে, and the reason is that based on প্রোডাক্টটা কিভাবে কাজ করে, you can set টিমের deadlines, you can set টিমের priorities, এবং obviously you will get input from your technical manager or data science lead, developer lead, but oftentimes what the developer lead might miss হচ্ছে the strategic component of it. So oftentimes আমি এটা প্রচুর দেখছি যে technical teams will be focusing too much on innovation. যে একটা জিনিস টেকনিক্যালি কতটা কমপ্লিকেটেড, it doesn't necessarily equate to কতটা বিজনেস ভ্যালু আনতে পারে বা বিজনেস ইমপ্যাক্ট আনতে পারে। যেমন আমরা একটা পার্সোনাল একটা ফিচার বানানো লাগবে, ওই ফিচার বানানোর জন্য 12,000টা পিডিএফ স্ক্রিপ্ট করা লাগবে, হ্যাঁ। সো এখানে খুব 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 ইজি লেভেল সিম্পল স্ক্রিপ্ট দিলেই হবে, যে একেবারে কয়েকটা কিওয়ার্ড আমি 100টা কিওয়ার্ড দিব, এই 100টা কিওয়ার্ড পিডিএফ থেকে খুঁজে একটা ফিচার লিস্ট বানায় ফেলবে। That's enough to take the feature to the users. কিন্তু technical team will often focus on আচ্ছা আমরা কিভাবে advanced NLP methods use করতে পারি, যেগুলো দরকার নেই, রাইট? এবং this idea যে একটা টেকনোলজি কিভাবে একটা ইউজ কেস হিসাবে ভ্যালু আনতে পারে, এই আইডিয়াটা থাকে if you are reading a lot about technological applications, and ওটা কিভাবে বিভিন্ন কোম্পানি ইউজ করতেছে, ওটা কিভাবে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হচ্ছে, এবং এই নলেজটা স্পিলস ওভার। এবং আরেকটা জিনিস হচ্ছে, অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার ইউ হ্যাভ টু কনভিন্স আ লট অফ পার্টিস। ডেভ টিম কে বুঝাইতে হবে, সিইও কে বুঝাইতে হবে, এসভিপি কে বুঝাইতে হবে। ইফ ইউ স্পিক অল অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ একটা ফাউন্ডেশনাল লেভেলে, যে টেকনিক্যাল টিম যদি একটা ধরো সিইও বলবে হচ্ছে যে আমার ইউজার এখানে বসবে, এখানে বসে এইটা ক্লিক করবে, এই ডেটাটা চলে আসবে, ওইটা ডেভ টিমরে বুঝাইতে হবে যে আচ্ছা আমার সিইও বলতেছে এটা করতে, মানে হচ্ছে তোমার একটা এপিআই বানানো লাগবে, এই এপিআইটা বানাইতে তোমার কতটুকু টাইম লাগবে। দ্যাট ভেরি ইউজ অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ উইল ড্রাইভ হায়ার অ্যালাইনমেন্ট, কারণ টেকনিক্যাল টিম ইজ লাইক আচ্ছা এই মানুষটা আমার কথা বুঝে, এই মানুষটা আন্দাজে আকাশ থেকে আসতেছে না। সো আই থিঙ্ক এই জন্যই মানে টেকনিক্যাল জিনিস থেকে নলেজেবল হওয়া, reading articles or taking foundational programming courses, if you have experience নিজের ফ্রি টাইমে এক ছোটখাটো অ্যাপ বানানো, all of these help. এবং আমি যত টপ মানে আমার বয়সে ভালো ভালো কোম্পানিতে কাজ করতেছে টপ প্রোডাক্ট ম্যানেজার্স, খুবই কম আমি দেখছি যারা একেবারেই কোডিং পারে না। সবাই হয়তো বা 1-2টা কোডিং কোর্স নিচ্ছে বা নিজের ফ্রি টাইমে একটা কোডিং অ্যাপ বানাইছে to have a basic understanding of how all of the architecture
ওয়ার্কস, জাস্ট যাতে ওই ল্যাঙ্গুয়েজটাই কথা বলতে পারে। 100%. And I agree with everything you said. One last thing I would say, add to that, is that personally I felt very good when I've been able to, let's say, describe a feature or a product to a development team, and ওরা আমাকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা এভাবে স্ট্রাকচার করব, লেটস সে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এ ওরা আসলে টেকনিক্যাল আর্কিটেকচারটা ড্র করতেছে, and I was able to point out যে না আসলে এইভাবে ড্র করলে একটু লিমিটেশন হইতে পারে, কারণ ফিউচারে আসলে এটাও প্ল্যান করতেছি, এখন নাই বাট লেটস সে 1 ইয়ার পরে এটার প্ল্যান হচ্ছে এটা আমরা লেটস সে থার্ড পার্টিদের কাছে এক্সপোজ করে দিব, এন্ড দেন দে আর লাইক ও তাইলে তো সব সার্ভিস ভাবে মানে আলাদা আলাদা সার্ভিস করে লিখতে হবে, জাস্ট নিজেদের মতো করে লিখলে হবে না। এন্ড সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা যে হ্যাঁ ঠিক আছে এই মানে আমার ফিউচারে এটা, কারেন্টলি এটা, এন্ড এইভাবে করলে পরে বটলনেকে পড়বো ইজ a very good skill, because ওটা না হইলে পরে আবার ভেঙে চুরে পুরো সিস্টেমটা আবার বানাইতে হবে, and that will look really bad on you যে ও তুমি আইদার কমিউনিকেট করো নাই যে এই জিনিসটা পরে আসবে, অথবা তুমি আমাকে ঠিকভাবে মানে ধরাই দিতে পারো নাই যে আচ্ছা এই জিনিসটা এইভাবে বানানো ভুল হবে। সো stuff like that also comes up. Yeah, ফার্স্ট অ্যাড্রেস করতে একটা হচ্ছে যেটা ফাহাদ বললো, এটা হচ্ছে you don't have to know more than the technical team, জাস্ট একটা আইডিয়া থাকে such that কয়েকটা nuances পয়েন্ট করতে পারো বা মাঝে মাঝে কয়েকটা ভুল ধরতে পারো, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার লাইন অফ থিঙ্কিং, যেটা একটু কারেক্ট করতে পারো, ওই লেভেলে থাকলেই হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট দিস ডিসকাশন টু ডিসকারেজ পিপল, যারা আমি অনেক মানুষকে দেখছি যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিলই না and they went into product management and thrived because তারা either business strategy লাইন থেকে আসছে, বা তারা মার্কেটিং লাইন থেকে আসছে, বা তারা ইউজার ডিজাইন লাইন থেকে আসছে। You can always find your position as a product manager ওরকম লাইন থেকে এসছে। So if you're like a boss user designer, chances are you can thrive in product management. ওখানে যাওয়ার পর you read more, you pick up, but don't let the idea যে আমি যে কোডিং পারি না stop you from applying. Learn it on the side, but still apply if you don't have, because chances are you will have experience elsewhere that will be relevant, either business strategy তে বা user design এ. You understand the gist. Yeah, perfect. Just to plug and self promote, I've made an entire video কোন different career path থেকে আসতে পারো and কি skills লাগবে, এখানে কোথাও লিংক করে দিব। I've basically এই চ্যানেলটাই শুরু করছিলাম just talking about product management. Those also have the least views and I've talked about exactly these questions so many times, and মানে তুই যখন এগুলো বললি, it's just music to my ears, bro. It's just amazing to hear you say all of these things. Okay, Tikas, I think we've covered most of what I wanted to cover. I want to ask you, let's say, some adjacent questions, and if it doesn't lead anywhere, it doesn't lead anywhere. We'll see. Sure. আমি জানি তুই অনেক কিছু করছিস, রাইট? মানে ইভেন মানে এই স্ট্রিট মানে it's not a straight story that you've arrived at IBM. তুই অনেক কিছু ট্রাই করিস। So, for example, I think you were involved with a startup which, does, I think, productivity or something along those lines. Project management, yeah. Right, project management. We startup involved Chile. You're, of course, a creator and a very successful one. You've probably done a few programming projects on your own. Could you actually speak to building things yourself, and কেন তুই আসলেও এত জিনিস ট্রাই করিস, and এটার কি ভ্যালু তোকে দিছে so far in life, like trying so many things and seeing কোথায় যায়? হ্যাঁ, আমার কাছে পার্সোনালি ইফ ইউ মানে কোন একটা ক্যারিয়ারে যে আমি যেতে চাই এবং কোন একটা ক্যারিয়ার আমার প্যাশন, এরকম মানে এরকম অনেক স্টেটমেন্ট শোনা যায়, রাইট? যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার প্যাশন, রাইট? আর এটা আমার প্যাশন। এবং জেনারেলি আমি যেগুলো দেখছি, এই সেন্টিমেন্ট গুলো ড্রিভেন হয় আইদার কোথাও স্যালারি দেখছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে, বা হচ্ছে দেখছে যে আমার কোনো বড় ভাই আপু ওকে অনেক সেলিব্রেট করা হচ্ছে কারণ গুগলে চাকরি পেয়েছে, আমিও ওই স্ট্যাটাস বা ওই প্রেস্টিজটা পেতে চাই। সো এরকম সেন্টিমেন্ট আসাটাই স্বাভাবিক, বিকজ মানে আমরা সোসাইটি হিসেবে আইদার টাকা এবং প্রেস্টিজ এরকম অনেক কিছু আমরা ভ্যালু করি, রাইট? আর নিজেদের পার্সোনাল লাইফে। সো যখন এরকম অনেক সেন্টিমেন্ট আসে, আমি পার্সোনালি আমি ফার্মলি বিলিভ করি যে আমি যে ওই ক্যারিয়ারটায় ভালো করতে পারবো নাকি, বা ওই ক্যারিয়ারটা আমার পছন্দ হবে নাকি, ওই হাইপোথিসিসটা ওইটা আমি একমাত্র টেস্ট করতে পারবো যদি ইফ আই ট্রাই ইট মাইসেলফ, রাইট? সো এই জন্য আমি অনেক ডিফারেন্ট কাজ করি। যেমন দিস আইডিয়া যাচ্ছে আমি বাংলাদেশে ইট উড বি ফান টু বিল্ড একটা স্টার্টআপ, রাইট? এই আইডিয়াটা অনলি আমি অ্যাকচুয়ালি ফান নাকি এটা আমি বুঝতে পারবো যদি ইফ আই
somehow start partially involving myself. যদি ভালো লাগে, I will fully involve myself. যেমন যে স্টার্টআপের কথা বললো, One Thread, we're still active, we're still doing well. It's a project management startup. Basically, যারা জানে না, Trello বা Jira বা Slack এগুলোর বেসিক ফাংশনালিটিস নিয়ে আমরা বাংলাদেশি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করি। So I wanted to know in the show notes, ওই লাইফটা কিরকম, and that's why I joined the founding team. I helped them raise their pre-seed and whatnot, and I'm still helping them on the side on various different tasks. So এটা একটা, I wanted to code to one, improve my understanding of technology in general, এবং two হচ্ছে to test whether software engineering বা data science এই ক্যারিয়ার গুলো আমার জন্য ভালো লাগে নাকি, right? এবং সেই জন্য I tried it. হার্ভার্ডে থাকতে I was part of হার্ভার্ডের কলেজ কনসাল্টিং গ্রুপ, which basically একটা স্টুডেন্ট গ্রুপ যেটা প্রতি সেমিস্টার 18টা পেইড ক্লায়েন্ট নেয় and solves their business problems. It's actually fascinating. একটা স্টুডেন্ট গ্রুপ 36টা পেইড ক্লায়েন্ট every year ট্যাকল করে, এবং these are big companies, যেমন স্ন্যাপচ্যাট, যেটা আমি ডিসক্লোজ করতে পারবো, বেশিরভাগ এনডিআর পিছনে। Snapchat was one of our clients, and we helped them expand into the Asian market. So এই কলেজ কনসাল্টিং গ্রুপে 300 জন প্রতি সেমিস্টার অ্যাপ্লাই করে, হার্ভার্ড স্টুডেন্টস 30 জনের মতো চান্স হয়। And I was a part of that group because I wanted to know যে অ্যাপার্ট ফ্রম ওই অ্যাপিল যে আরে ম্যাকিনজিতে কাজ করতে পারলে খুব জোস, হ্যাঁ, বা বিসিজিতে আরে জোস, এটা আমার ড্রিম জব, অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাপিল ডু আই অ্যাকচুয়ালি লাইক ম্যানেজমেন্ট কনসাল্টিং? এবং ওইটার একটা মিনি এক্সপিরিয়েন্স পাওয়া অনলি ওয়ে হচ্ছে আই ফেল্ট যে এরকম একটা ক্লাবে জয়েন করে এই কাজটা করা, রাইট? সো আই ডু অল অফ দিস থিংস টু কাইন্ড অফ টেস্ট কি আমার ভালো লাগে, কোথায় আমি ভালো করতে পারবো, সো দ্যাট আই ক্যান টেক আ মোর ইনফর্মড ডিসিশন ডাউন দ্য লাইন যে এটা আমার জন্য ক্যারিয়ার নাই, যেটা আমি এখন প্রোডাক্ট ম্যানেজমেন্টে করতেছি। আই ফার্স্ট বিগ টেক 1 বছরের মতো এক্সপেরিয়েন্স নিলাম, আরো কয়েক মাস পর আই মাইট সুইচ টু একটা স্টার্টআপ যেখানে আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করব। মোটামুটি 3 বছরের এক্সপিরিয়েন্স হবে ওয়ার্কিং ইন স্টার্টআপস এন্ড বিগ টেক টু নো ওয়েদার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ ফর মি। যদি না হয়, আই মাইট মুভ টু বিজনেস স্ট্র্যাটেজি, আর যেহেতু আমার ডেটা সায়েন্সের একটা স্কিল সেট আছে, বিকজ আই ক্যান কোড এন্ড স্টাফ, I can move to a data science business data science lead role, right? হয়তো বা কোডিং লিড পাবো না because it's a bit late into my career, but I can probably go into a role যেখানে I lead a data science team from a strategic standpoint because of the business experience and PM experience. So basically test your hypothesis, right? মানুষ বলে যে প্যাশন কিভাবে খুঁজে পাবো, বা আমি কিভাবে, the only way to be good at something, the only way to know if it's for you is actually do it, এবং এটা একটা মিনিয়েচার ভার্সন you can test out. যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চাও, একটা 3 সপ্তাহ ধরে একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন বানান, রাইট? এন্ড সি যে কাজটা ভালো লাগে নাকি, বাট লাভ ইউর জব মেবি ইন পিএম, রাইট? সো that's why try it out, and that's why I constantly keep on trying things out. Yeah, no, 100%. Okay, cool. I think we're near the end. I want to so again, jeta shurutei bolchilam, this is not the first episode that you and I are doing, Siam, and previous episode I asked you a question about favorite books and what you're enjoying reading. Last time tu tinta kotha bolchili, that 3 books that influenced you greatly. Number 1, The Power of Moments by Chip Heath and Dan Heath. Chip Heath and Dan Heath. Power of Moments. Number 2, Give and Take by Adam Grant. Number 3, The Happiness Advantage by Sean Aker. 18 jinish, I subsequently read 2 of these books, The Adam Grant and The Happiness Advantage. Has your answer changed? Are there any new books jeta tu amaderke suggest korbi? Of course, Atomic Habits, absolutely phenomenal. I've recently made videos on this. Absolutely phenomenal. For those who, at a small summary হচ্ছে, অ্যাটমিক হ্যাবিটস একটা বই যেটা একটা অভ্যাস কিভাবে গড়তে হয় এবং একটা অভ্যাস কিভাবে পরিবর্তন করতে হয় এটার উপর ফোকাস করে, এবং অ্যাটমিক হ্যাবিটস হ্যাজ ইনফ্লুয়েন্সড মি সো মাচ। যেমন if you want to succeed as a content creator, by now Fad already একটা আইডিয়া পেয়ে গেছে, but it takes a regular consistent hard work. প্রতি সপ্তাহে একটা ভিডিও রিলিজ করা, প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা বসে এডিটিং করা বা ওইটা কোঅর্ডিনেট করা, right? It's a ton of consistent work, and across the board, in your career, in your academic life, in your side hustles বা hobbies, consistency is going to bring output. এবং ওই consistency-টা build করার জন্য you need to build habits, এবং that is what Atomic Habits has taught me. Channel recently একটা ভিডিও বানাইছে, it's doing very well. I will link that video. I've watched it. I'll link it with the show notes as well. So Atomic Habits is like I think number 1 on my list of on most influential kind of books এখন। আর
আরেক আর কি কোনো বই, nothing that I can think of right now which is like too influential. আমি বলতে পারি maybe the book Millionaire Fastlane. Right. Millionaire Fastlane is a very good idea. It teaches you more about money, যে যারা টাকা বেশি কামায় কিভাবে কামায়, এবং মানে এই বুকের একটা আইডিয়া আছে যে ইউ ক্যান টেক দ্য স্লো ট্র্যাক, ভালো কোম্পানিতে ঢুকা, ভালো চাকরি করা, প্রমোশন করতে করতে একটা স্টেবল স্লো ভাবে টাকা কামানো একটা ওয়ে, আর একটা হতে পারে একটা ফাস্ট ট্র্যাক ওয়্যার কম বয়সে ইউ বিল্ড একটা ডিজিটাল একটা স্কেলেবল কোম্পানি, বা একটা ইউ সেল আ ডিজিটাল প্রোডাক্ট, বা ইউ মেক ডিজিটাল অ্যাসেটস লাইক একটা ইউটিউব চ্যানেল এন্ড হোয়াট নট। এরকম ইট এক্সপ্যান্ডস ইউর মাইন্ড অ্যাবাউট টাকা, যারা ওয়েলথ বানায় তারা কিভাবে বানায়, যারা টাকা কামায় যারা কিভাবে কামায়। বিকজ বর্তমান আইডিয়া বাংলাদেশে খুব প্রেভেলেন্ট যে ভালো ডিগ্রি পাও, ভালো জব পাও, প্রমোশন পেতে থাকো, ইউ উইল বিকাম রিচ। While that is somewhat true, that is not the fastest way, or that is not how usually যারা বড় বড় প্লেয়ার চিনে মানুষ, ইলন মাস্ক, বিল গেটস, তারা তাদের টাকা, ওইটাকে লিনিয়ার পাথ, these guys chose an exponential path. Yeah, ওইটা কি, right? What does that look like? So Millionaire Fastlane বইটা was a nothing, মানে if you have read 4-hour work week বা হচ্ছে Rich Dad Poor Dad, কোন I will teach you to be rich, এরকম মানে ওইরকম বইগুলো পড়ে থাকলে এটা খুব ওয়াইল্ড কিছু মনে হবে না। যাদের কোনো ইন্ট্রোডাকশনে নেই, যারা টাকা নিয়ে কোনো বই কখনোই পড়ে নাই, তাদের জন্য Millionaire Fastlane বইটা I think would be a worthwhile read. I agree. I've read this book as well. I read it after Ali Abdaal recommended it in video or something, and I really liked it. Yeah, 4-hour work week, this one, Millionaire Fastlane, these are really up that alley of financial freedom and building your own lifestyle, stuff like that. Big fan of those things. Okay, last question and we end it right here. তোর একটা favorite quotation যেটা তুই মানে বারবার তোর মনে আসে, words you live by, এরকম কিছু আছে? এরকম মানে কি, there so many, I guess it's very hard to answer, right? Like so many quotations I find inspiring. আমার একটা ফেভারিট একটা ইউটিউবার আছে, নাম হচ্ছে মার্ক রোবার, ও ইঞ্জিনিয়ারিং ভিডিও বানায় at NASA and what not, phenomenal guy. ও একটা কথা বলে যে তার লাইফের কাইন্ড অফ প্রিন্সিপাল হচ্ছে live the world a better place than you found it, right? মানে যে দুনিয়াতে আসছো না কেন, make it a bit better, right? So আমার ইচ্ছা হচ্ছে ওরকম লাইনেই কাজ করা, যেখানে আমি যাই করতেছি না কেন ওটা মানুষের মানে নেট পজিটিভ উপকার হচ্ছে। এখন পার্সোনালি আমার ফুল টাইম চাকরিতে মানে আই এম ওয়ার্কিং ইন টেক, আই এম বিল্ডিং স্কিলস, আমার কাছে মনে হয় না মানুষের লাইফ খুব একটা বদলাইতেছে, রাইট? ইভেন্চুয়ালি হয়তো বা ডাউন দ্য লাইন আমি এমন একটা কোম্পানিতে কাজ করতে পারবো যেখানে আই ক্যান গেট দ্যাট, আই ডোন্ট নো, খান একাডেমির প্রোডাক্ট ম্যানেজার বা এরকম কিছু একটা হওয়া। বাট এই জন্য আমি কন্টেন্ট বানাই, বিকজ আই রিয়েলি ফিল যে একটা মানুষের পোটেনশিয়াল এবং সে বর্তমানে যেখানে আছে ওই গ্যাপটা ক্লোজ করার জন্য আমার কন্টেন্ট কুড হেল্প পিপল, রাইট? সো এই জন্যই কন্টেন্ট বানাই, টু লিভ দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস দেন আই ফাউন্ড ইট। সেটা দ্যাট ইন্সপায়ার্স মি আ লট, এবং দ্যাট অলসো ড্রাইভস আমি কোথায় কাজ করতে চাই। There is no better way I can think of to end this podcast. And thank you so much, Siam, আমাদের সাথে join করার জন্য, and for giving us your valuable thoughts and insights. It's truly a pleasure seeing your growth, and we are very excited to see কোথায় join করিস, কি করিস না করিস ফিউচারে। And এটা তো part 2, hopefully কয়েক বছর পরে আবার একটা part 3 করব, and it will be very interesting to compare answers and see the overall journey for both of us. And yeah, thank you so much, Dos. Hello, thank you for having me. Let's keep on doing this every few months, few years. Yeah, let's keep on it's doing going to be fun. Okay, cool. Okay. Tada. Hey guys, I hope you enjoyed that episode. Just 3টা জিনিস বলে আজকের এপিসোড শেষ করছি। Number 1, আপনারা যদি স্মল ক্লিপ বানাতে চান, 2-3 মিনিটের ক্লিপ আউট অফ দ্য থিংস দ্যাট উই হ্যাভ সেড, যেমন বিগ টেক ভার্সেস স্মল স্টার্টআপের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রোডাক্ট ম্যানেজার কি করে, হাউ টু নেগোশিয়েট স্যালারি, এই জিনিসগুলো আউট অফ আওয়ার 1 ঘন্টা বড় পডকাস্ট, ছোট ছোট ক্লিপ যদি বানাতে চান, প্লিজ ডু, অ্যান্ড আমাকে ট্যাগ করবেন, সিয়ামকে ট্যাগ করবেন। আই উইল রিশেয়ার এভরিথিং দ্যাট ইউ ক্রিয়েট অ্যান্ড গিভ ইউ ক্রেডিট। খুবই অ্যাপ্রিশিয়েট করবো।
Number 2, Siam, after our conversation ended, আমরা আবার informally কিছুক্ষণ কথা বলেছি, ওখানে আমাকে শেয়ার করলো, and with permission I'm sharing, যে ওর current salary range is around $100,000 to $120,000 per year at IBM, product manager হিসেবে কাজ করছে যে, and ও যেখানে যাচ্ছে সিরিজ এ স্টার্টআপটাতে, ওখানে ওর স্যালারি রেঞ্জ প্রায় 30-40% বুস্ট হবে, এটা ও আশা করছে, and এই দুইটা জিনিস। and then number 3 is timestamps আমি add করছি না, but if you want you can mention it in the comment, I will add it and give you credit. যে কয়টা রিসোর্স, আজকে তো অনেক কিছু নিয়ে কথা হয়েছে, সব কিছু I will link to the description below, so find it, কোনো কিছু মিস হয়ে থাকলে tag me, I will find it and add it for you. Thank you so much, I hope this was useful, and stay well.